দোষ বা ও তার দোষ এইসব না করে যা দোষের আলোচনা হতেই পারে, কিন্তু পাশাপাশি মাথার রেখে অল্টারনেটটা আমরা কি বলতে চাই। এসএসসি এক ভদ্রলোক ছিল, তাকেও বললাম যে তৃণমূলের ছেলেদের সামনে যে ওরা তো দেখছি কদিন ধরে খুবই বলছে যে অবস্থা পার্টি। এই তো একটু আগে বললো অভিষেক যদি অল্টারনেট নেয়, মানে ওই যে মমতার ওদের পার্টির থেকে যদি, মানে অনেক সময় তো আছে না যে মমতার প্রতি চেষ্টা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে পার্টির সেকেন্ড ম্যানকে দাঁড় করাবো। সেটাই ওরাই আবার বলছে ওই অভিষেককে যদি করে কিন্তু 6 মাসও টিকবে না দল এবং সরকার। তাহলে অল্টারনেটটা কি? এসওসি ছেলেটি ছিল, তাকে বললাম যেহেতু ওরা মানুষ বা ওরাই একটা দলের এক্সিস্টিং সরকারে থাকা দলের কর্মী, এরাই বলছে আমরা এই প্রথম থেকে একদম তৃণমূল সৃষ্টি থেকে আমরা আছি, কিন্তু আজকে আমরা স্বীকার করছি যে না, কাজের কাজ কিছু হলো না, অনেক আশা করেছিলাম সেটা হলো না। তাহলে অল্টারনেটটা কি? সেও বলতে পারছে না। আমি আরো সুযোগ করে দিলাম যে বলো, এসএসসি ছেলেরা তুমি বলো, ঠিক আছে ওর দলকেই বলতো বা সমাজতন্ত্র, যদি দল না বলে তাহলে সেই সমাজতন্ত্রটা গড়ার জন্য এসএসসি পার্টি আছে, কিন্তু অল্টারনেট ব্যবস্থাটা কি সমাজতন্ত্র বা রাষ্ট্রের হাতে চলে যাওয়া আস্তে আস্তে। এই যে কথাটা বলা, মানে প্রথম ধাপে অনেক সময় আছে যারা নাকি সমাজতন্ত্র, কমিউনিজম এই শব্দগুলোর অনেক সময় মানে কি বলা যায়, মানে অন্ধ বিরোধিতা, বুঝি না বুঝি বলে। কিন্তু আমি যদি বলি, আমরা যদি বলি যে ব্যবস্থাটার অল্টারনেট ব্যবস্থা কি, তাহলে এই ব্যবস্থার পুঁজিবাদী ব্যবস্থারই অল্টারনেট হচ্ছে সমাজতন্ত্র, একটা ব্যবস্থা। তারপরে সেটার ব্যাখ্যাটা, তার রূপটা কিরকম, আর সেই ব্যবস্থা হলে পরে সত্যি সত্যি এই মানুষ আজকাল যে অন্ন বস্ত্র বাসস্থান বা চাকরি যে না পাওয়ার জায়গা থেকে, অভাব থেকে যে হতাশার সৃষ্টি হচ্ছে, যারা এতদিন আসলো 77 বছর কেউ আশার আলো দিতে পারলো না, মুষ্টিমেয় লোকের হাতে ক্ষমতা চলে যাচ্ছে সমস্ত রকম অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক। তাহলে তো এর অল্টারনেটটা ভাবতে হবে। কি আমরা বোকা নাকি একদম? এইটুকুনো আমরা বলতে পারি না, ভাবতে পারি না যে তাহলে এইটার অল্টারনেটটা কি? বাড়ি ঘর ভেঙে চুরে পড়ছে, তখন তো ভাবি যে তাহলে এই বাড়িটার ভেঙে চুরে আবার নতুন কি করা যায়। তার অল্টারনেট যার পয়সা থাকে সে পাকা বাড়ি করে, যার অল্টারনেট সেই ক্ষমতা না থাকে সে নতুন করে টিনের চাল টাল দিয়ে নতুন নতুন সব জিনিস এনে করে। কিন্তু ভাঙা ঘরে তো সে থাকে না, যে কোনো দিন তার মৃত্যু হতে পারে। তাহলে এইরকম একটা দুরবস্থা সম্পন্ন ব্যবস্থায় এটার অল্টারনেটটা আমরা ভাবতে পারি না। সত্য কথা। কিন্তু দেখো এত আলোচনা করে আমি তো মানে ঠিক টার্গেটে থাকি যে কখন খালি বলবো যে ঠিক আছে এত অব্যবস্থা তো দেখছি, এই অব্যবস্থা তো এই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে তৈরি হচ্ছে, তাহলে ভালো ব্যবস্থাটা কি? আমার মার্কবাস বলার দরকার নেই, আমার প্রয়োজনে কমিউনিজম, সমাজতন্ত্র যদি পরের ধাপে, সমাজতন্ত্র তাও বলা যায়, কারণ ওইটা আমি বলতে পারি আমার জায়গা থেকে যে সমাজতন্ত্র তো সংবিধানে রয়েছে। তাহলে সেটা তো আমরা ভাবতে পারি, সমাজতন্ত্র তো রাষ্ট্রের হাতে সমস্ত যাওয়া, এটা তো সংবিধানেই আছে। যারা তো সংবিধান বাঁচাও করছে তারা তো এই শব্দটা ইউজ করতে পারে। যেটার বাস্তবিক প্রয়োগ কোথায়? হ্যাঁ, সংবিধানে রয়েছে, এটা আমি তো বলতেই পারি, কিন্তু সেটাও বলে না। সরকারটা পাল্টাতে বলে। কেউ হয়তো এই সরকারের বিরুদ্ধে মত প্রদর্শন করেছে, যেমন সিপিএম এই সরকারের দ্বারা যে সে হেরে গেছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, সে তার টার্গেটটা আছে। বাচ্চা ছেলেরা হয় না, চট থাপ্পড় মারলে সেই ওর মাথার মধ্যে থাকে আমি ওকে কবে ইয়ে করব, অপদস্থ করব, পাল্টা আর কি। এই ইনম্যাচিউরিটি জায়গার এগুলো। মানে তৃণমূল আমাকে হারিয়েছে, যেন তেন প্রোগ্রামে আমি তৃণমূলকেই হারাবো। তাতে যদি অন্য অনেক বড় শক্তিশালী দক্ষিণপন্থী শক্তি চলে আসে, বিজেপি, প্রয়োজনে তারও হাত ধরতে পারে। রাজনৈতিক আলোচনা ওদের সম্মেলনে বলছে যে না তৃণমূল, এই বিজেপি শত্রু, কিন্তু নীতি তোলার আলোচনা দেখো এখনো রয়ে গেছে যে প্রয়োজনে ওদের হাত ধরতে হতে পারে। আর দুই জায়গায় চট থাপ্পড় তো তৃণমূল মারতেই পারে বা মারেও, তোমরাও তো মেরেছ। কিন্তু তুমি যদি রাজনৈতিক ভাবে লড়াই করো,
তাহলে বিজেপি মূল শত্রু, বিজেপি নিজেও বলে আমার মূল শত্রু কমিউনিস্ট। তাহলে সেইখানে তৃণমূলকে সঙ্গে নিয়ে কিছুদিনের জন্য বা তৃণমূলের যে জায়গাগুলো ভালো, আমি এমনি বিতর্ক করছি আর কি, মানে আমি বলছি না যে তৃণমূলকেই বাঁচার জায়গা, মুক্তির পথ। আমি সেই আলোচনাটাগুলো তুলতে পারি তো, তৃণমূলের যেটুকুন ভালো আছে সেটুকুন বলো। তোমার যদি একা পাল্টানোর ক্ষমতা না থাকে স্ট্রাকচারটা, তাহলে তুমি সেটা বলো। আর একটা হচ্ছে যে মিনিমাম এই কথাটা বলা যায়, আমি এই বিভিন্ন ধরো নকশাল গোষ্ঠী বা এই বিভিন্ন সমাজতন্ত্রের পক্ষে তাদের কাছে একটাই বলি, আপনি অল্টারনেটটা বলেন না। অল্টারনেট সমাজতন্ত্র, রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র বিভিন্ন প্রকল্পগুলো বেছে দিচ্ছে, প্রাইভেটাইজেশনের দিকে চলে যাচ্ছে। সেটা ঠিক না, এই কথাটা তো বলতে পারে। তারপরে যে রাষ্ট্রের লাভজনক সংস্থা সেইটা মালিক জনগণ, তা সেইটা কেন বেসরকারি হাতে তুলে দিচ্ছে? তাহলে সরকারের পলিসি বা সরকারের উদ্দেশ্য তো প্রমাণ বোঝা যাচ্ছে। সরকারটা কতটা জনদরদী বা জনকল্যাণকর। কোনো ব্যক্তি নিজে এই ব্যবস্থার মধ্যে ধনী হচ্ছে সেটা আলাদা কথা, সে তার যতদিন ক্ষমতা থাকে করতে পারে, ধরে নিলাম। কিন্তু রাষ্ট্র তার মানুষের, তার দেশের শ্রমের বিনিময়ে একটা লাভজনক সংস্থা তৈরি করেছে, যেখানে আমাদের বক্তব্য হচ্ছে ধীরে 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 রাষ্ট্র গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিশেষ করে সেগুলো নিজের হাতে নিচ্ছে। এবার বাকিগুলো ব্যক্তি মালিকানা থাকতে পারে কিছু, তো সেইখানে আপনারা স্লোগানটা তুলতে পারছেন না। হ্যাঁ, যে সরকারি, আমার কথা হচ্ছে যে আমি যদি সমাজতন্ত্রের ধাপগুলো আমরা যদি ডিসকাস করি, তাহলে এটাই উঠে আসবে যে সিস্টেম না হয় প্রতিযোগী ব্যবস্থাই থাক, কিন্তু প্রতিটা মানুষের সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক, একটা মিনিমাম বেতন থাক এবং তার চাকরিটা সুরক্ষিত থাক, প্রথম ধাপ, তাই না? এইটুকু তো মানুষ বলতে পারে, তাই না? যে সরকার তাদের মনিবগণ আছে, তাদের মনিবগণের কোম্পানি আছে, সেখানে সুরক্ষিত চাকরি দিক, সরকার দিক, প্রাইভেট কোম্পানি মিলে দিক, কিন্তু আমার সুরক্ষা চাই, প্রত্যেকটা মানুষের সুরক্ষা। কিন্তু কিন্তু পরিকাঠামো বলতে একটা পরিকাঠামো হয়তো একটা কাজে, মানে এই যে অন্ন বস্ত্র বাসস্থান মৌলিক সমস্যা মেটানোর জন্য, সেটা একমাত্র সরকারেরই থাকে। কিন্তু হ্যাঁ, তারপরেই পার্টটাই আসবে, এটা করবে কারা, কারা এই দায়িত্ব নেবে, তাই না? এটা কি সরকার নিতে পারছে? সরকার নেবে না প্রাইভেট কোম্পানি নেবে? তাহলে নেবে কারা? তখনই আসবে যে এটা জনগণ ছাড়া কেউ করতে পারবে না, জনগণই করতে পারে। এই তো আসলে জনগণই পারে, যেহেতু পরিকাঠামো গুলো জনগণের উপর নির্ভরশীল। রাষ্ট্রের পরিকাঠামো, ব্যক্তি মালিকানার পরিকাঠামো, একটা ইয়ে করতে পারে, কারখানা করতে পারে, সে একটা হাসপাতাল করতে পারে ব্যক্তি মালিকানায়, কিন্তু গোটা মানুষ, মানে 100% মানুষের যে চিকিৎসা, 100% মানুষের শিক্ষা, এইটা একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে দিয়েই শিওর ভাবে সমাধান হতে পারে। সেটা ব্যক্তি মালিকানা কাঠামোর মধ্যে হতে না। তবে কি, হ্যাঁ, ওটা ওর স্বাধীনতা আছে, ও যদি ব্যবসা করে যদি চলতে পারে, নিজের জীবন নিজে চালাতে পারে, তো চলবে। ও যদি বলে যে আমার রাষ্ট্রের খুব একটা ইয়ের দরকার নেই, আমি আমার ক্যাপাসিটিতেই ব্যবসা করে আমি সংসার চালাবো, তো পারলে করবে, যতদিন পারবে করবে। মানে আমরা যেটা আমাদের বলার মধ্যে দিয়ে যেটা নাকি উঠে আসে চিন্তা, সেটা যে আস্তে আস্তে রাষ্ট্রই সমস্তটা নিয়ন্ত্রণ করবে, তবেই মানুষের একমাত্র সমস্ত শিক্ষা, সমস্ত মানুষের শিক্ষা, সমস্ত মানুষ, তুমি যেটা বলছে কোন মানুষ, কে চালাবে রাষ্ট্রটা, সেই যোগ্যতা সম্পন্ন, ভাবনা সম্পন্ন মানুষই রাষ্ট্রের দায়িত্বে যেতে হবে। যে ভাববে যে হ্যাঁ আমি সকল মানুষেরই 100% মানুষেরই শিক্ষা চাই, 100% মানুষেরই স্বাস্থ্য ব্যবস্থা চাই, 100% মানুষেরই কাজ চাই, এটা তো সবাই চাইবে না। যারা চাইবে তারা রাষ্ট্রের এই ধরনের ব্যবস্থার দায়িত্বে চলে যাবে। আজকে ধরো কথার কথা তুমি ভাবছো, ধরো আমিও কিছুটা ভাবছি, এইবার রবি যারা ভাবছিল না, একদম বাস্তব যেটা গৌতম দাদের কাছে এতটা মানে পরিষ্কার ছিল না, এবার তারা আমাদের মাধ্যমে শুনলো। এবার তারা যদি মনে করে যে হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে করবো, আমিও এই থাকবে। যে যেরকম সময় দিতে পারবে, যে দায়িত্ব নিতে পারবে, সে থাকবে, সেই নেতৃত্ব দেবে, সেই দায়িত্ব সে নিতে পারবে।
হ্যাঁ সেটাই। তো এই নিয়ে একটা ডিটেলস কিছু আলোচনা হয়নি। হ্যাঁ, খালি অম্লান পরশুদিন রাতে যে ছিল, ওই অভিজিৎ ছিল, হুম ওই দিনে আলোচনাটা ছিল অম্লান স্বীকার করেছে। অভিজিৎ তো জানেই সমাজতন্ত্র, সেটা ওর ভাষা বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আর হুম অম্লান হচ্ছে এই বুদ্ধ ব্যবস্থার মধ্যে দিয়েই যতটা জনকল্যাণমূলক কাজ করা যায়, জনগণকে বেশি প্রায়োরিটি দেওয়া যায়, অর্থাৎ এই ব্যবস্থার মধ্যেই সমাজতন্ত্র। সেটা তো সংবিধানে আছে, সেটাই বলো তুমি। হুম তখনই লাস্টে যেটা দাঁড়ালো, মানে ও তো পড়াশোনা যাওয়া শিক্ষিত ছেলে, হুম ও তারপর সেটা অস্বীকার করতে পারলো না বলে অভিজিৎকে বললো, ঠিক আছে আমার বাড়িতে একদিন দিয়ে দেবো, এই ঠিক এই সাবজেক্টটা। হুম হুম আমরা বলছি চাকরি পাচ্ছে না, চাকরি নিয়ে এত বছর ধরে মানুষ হয়রানিতে পড়ছে, বিচার ব্যবস্থা কেউ বিচার দিতে পারছে না, হুম আইন ব্যবস্থা সঠিক আইন তৈরি করতে পারছে না, প্রশাসন সঠিক প্রশাসনিক ভূমিকা নিতে পারছে না, মানে টোটাল ফেল করতে আস্তে আস্তে। তাহলে অল্টারনেটটা তখন ও বললো সমাজটা, সেটাই বলো। হুম আমি অমলানকে অভিজিৎ বললাম যে ঠিক আছে, তোমার সমাজতন্ত্রের ভাবনার সাথে আবার হয়তো অভিজিতের ভাবনার অমিল হতে পারে। সমাজতন্ত্র ও বলবে বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তুমি বলবে এই ব্যবস্থার মধ্যে দিয়ে সমাজতন্ত্র। কিন্তু আলটিমেটাম সমাজতন্ত্র যেতে হবে, সে কথাটা তো বলতে হবে, স্বীকার করতে হবে। এটা আগে যারা ছিল তারা আবার একদম শেষ সময়ও শেষ হয়ে গেছিল, 2:30 বেজে গেছিল, বলে ওইটুকুনি প্রশ্ন করার পর বলে ঠিক আছে, একটু অনেক বড় ব্যাপার, হুম আরেকদিন হতে পারে। হ্যাঁ ঠিক আছে, আরেকদিন হবে, কিন্তু এইটা ভাবতে হবে। ঠিক। এই সিদ্ধান্তে এলেই কিন্তু বাকি আলোচনাগুলো খুলবে, তাই না? হ্যাঁ একদম। প্রথমে তো সিদ্ধান্ত নেওয়া যে কোন উপায়ে হবে, তাই না? সেটাই, যে ব্যবস্থাটার পরিবর্তন দরকার, এর অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সহ সব দিকগুলোর গঠন দরকার, তাই না? তাহলেই আলোচনার বাকি দিকগুলো খুলবে। বাকি দিকগুলো তো আমার মনে হয় বড় বেশি কিছু মতবিরোধ থাকার কথা নয়, তাই না? কারণ মূল সমস্যা তো সবার একই, আলাদা আলাদা কিছু নয়। হ্যাঁ, আপনি লাল শার্ট পছন্দ করেন, আমি সবুজ শার্ট পছন্দ করি, এটা হতে পারে পার্থক্য। আর কি পার্থক্য আছে, তাই না? তাই না? তো আর সেই জায়গা থেকেই তো রবিদা অনেকগুলো দেখলাম যা ওদের QCC প্রোগ্রাম হচ্ছে, কিন্তু রবিদা সেই প্রোগ্রামে নেই। ওই যে রবিদা প্রকাশ্যে বলেছে না, যেগুলো ভিডিও হয়ে বেরিয়ে গেছে, এটা তো ওদের কাছে গেছে, QCC সদস্য বা নেতৃত্বের কাছে। বুঝেছো রিয়াকশনটা কিরকম হয়েছে? রবিদাকে এখন ধরতে হবে, রবিদা অল্টারনেটটা ভাবি আমরা। আপনি কেন ওই জায়গাটা ছেড়ে দিলেন এই কারণে যে যেটুকু আশা করেছিলেন, আশা পূর্ণ হলো না। হ্যাঁ, তার মানে কি সিদ্ধান্তটাই ভুল না? এক মূল সিদ্ধান্তে তো কাজ করতে হবে। যদি সিদ্ধান্তই ভুল থাকে তাহলে তো হবে না, যে আমার উদ্দেশ্য হচ্ছে এইটা, টার্গেট হচ্ছে এইটা আমার প্রয়োজন, এইটা চাই, তাই না? সেটা যদি নড়বড়ে থাকে তাহলে তো পার্টি করি আর যাই করি, কোনটাই সেই উদ্দেশ্যে পৌঁছাবে না। সেটাই। আজকে সিপিএম পার্টি তারা তো এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েই পড়ে থাকলো, তাই না? কে বেশি পণ্ডিত, কে বেশি জ্ঞানী, কার দল কত বেশি ভালো, কে কত উপরে গেল নিচে গেল। এইটা যদি ছেড়ে দিয়ে তারা যদি মূল সিদ্ধান্তে থাকতো, তাই না? এই সমাজতন্ত্রের সিদ্ধান্তেই যে কোনো সংঘর্ষ নয়, আসলে আমরা এই বিষয়টাকে সমস্ত স্তরে নিয়ে যাই। এটা তো একটা প্রয়োজনীয় বিষয়, তাই না? যে সকলের হাতে কাজ, তাই না?
এই মূল উদ্যোগটা নিয়ে যদি সবাই মিলে কাজ করতো তাও অনেক দূর এটা গ্রহণযোগ্য হতো মানুষের কাছে। যাই হোক, এগুলো অনেক কথা, অনেক প্রশ্ন, এগুলো তো আমরা পর্যালোচনা করবো, কারণ যেহেতু আমরা ব্যবস্থা নিয়ে কাজ করছি। তো এই বিষয়গুলো ব্যক্তির মধ্যেও চলে আসে, কারণ সিদ্ধান্ত যদি ঠিক থাকে তাহলে সেখান থেকে তো দর্শনটা যায়, তাই না? ঠিক আছে, রবিদার সঙ্গে সেদিন তো কথা হলো আমাদের রোববারটা, কিন্তু সাবজেক্টটা কি রাখা যায় সেটা কি কিছু আলোচনা হয়েছে কারোর সাথে? না, আমরা যদি এই জায়গায় যেতে চাই ধীরে ধীরে, সেটা সমস্ত না বোঝা, আমরা হতাশ, মানে এক কথায় বলছি আর কি, আমরা হতাশ, আমরা জনগণ বা বিভিন্ন সংগঠনের সংগঠকরা বা সংগঠনগুলো হতাশ। তাহলে হতাশ মানুষ থেকে বেরোতে হবে, হতাশা থেকে, তাহলে অল্টারনেট থাকে, বিকল্প থাকে। হ্যাঁ, জনগণকে সেই যেহেতু যেহেতু ইউএলএম, যেহেতু আমরা আমাদের উদাহরণই দিই, আমরা যেহেতু সমাধানটা নিয়ে কাজ করছি, সমস্যাগুলো এইটা এবং এর সমাধানটাও দিচ্ছি একই সঙ্গে যে এইভাবে সমাধানটা হবে, তো এটা যখন একটা জনগণের একটা বিরাট চাপ যখন সরকারের কাছে যাবে, সরকার তখন ভাববে যে এটা তো সত্যিই তো আমাকে সলিউশনও দিয়ে দিচ্ছে, তাহলে আমার এখানে না করার কি কারণ আছে, তাই না? এই চাপটাই দিতে হবে, কারণ এরা তো সমস্যাগুলো দেখছি যে এত লোক মানুষ না খেয়ে রয়েছে, অসহায় অবস্থায় আছে, তাই না? নরকের জীবন, লোকে আত্মহত্যা করছে, তাই না? মানসিক রোগী হয়ে যাচ্ছে মানুষ বাড়ি বাড়িতে, কারণ লোকে খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, ঘুরতে পারছে না, কোনো আনন্দ বিনোদন কিছু নেই, শখ আহ্লাদ নেই। এটা তো মানুষের জীবন নয়। এটা তো দেখবে, এটা যখন চোখের সামনে আসবে এবং একই সঙ্গে ইউএলএম যখন বলবে যে আমরা যে সলিউশনও দিচ্ছি এইভাবে, যে এরকম এরকম ইনফ্রাস্ট্রাকচার হওয়া দরকার, এর রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, প্রশিক্ষণ, সব পরিকাঠামোর বিষয়গুলো, এর রাষ্ট্রে এত সম্পদও আছে, এসব ডেটাগুলো যখন আমাদের কাছে থাকবে, যখন দেখাবো, তখন তারাও এটা ভাবতে বাধ্য হবে। জনগণের চাপটাই মূল বিষয়, জনগণের জাগরণটাই মূল বিষয়। হ্যাঁ, জাগরণ জাগরণ মানে হচ্ছে সে সক্রিয় অংশগ্রহণ করবে, সে পাল্টানোর জন্যই, বা এবং যে কাঠামোটা তৈরি হবে তার মধ্যে তার সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। হ্যাঁ, তো আমরা তো সেই মেসেজটাই দিচ্ছি যে আপনি নিজে অংশ, একদিন তো আপনি ভোট দিয়ে চুপ করে থেকেছেন যে সরকার সব করে দেবে, ভোট তো আমি দিয়ে দিয়েছি, এখন তা করার দরকার নেই। এখন আপনি নিজে সারাক্ষণ দেখুন যে আপনার কি প্রয়োজন, আপনার প্রয়োজন মিটছে কিনা, আপনার সমস্যা মিটছে কিনা। আপনি সর্বক্ষণ, এই সরকারটা আপনারই সরকার, আপনি তৈরি করছেন, তাই না? আপনি তদারকি করুন, আপনি প্রশ্ন করুন, আপনি অংশগ্রহণ করুন, ব্যাস, এই তো। এই 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 মেসেজটা যাওয়াই তার বিরাট ব্যাপার, তাই না? একটা বিরাট অধিকার তাকে দিয়ে দেওয়া। হ্যাঁ, সেটাই। আমাদের তো এই জায়গার থেকে সরিয়ে দিচ্ছে বিভিন্ন ঘটনা সামনে দাঁড় করিয়ে, যে লাস্টে যে তুমি কয়েকটা কথা বললে যে আমরা তো ভোট দিয়েছি আমাদের ব্যবস্থার জন্য, শান্তিতে ভালো মতন থাকার জন্য, তা সেটা যদি না হয় তাহলে তো আমাকে এমনভাবেই এরপরে এমন সমাধানের পথ হিসেবে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করতে চাই, এমন একটা ব্যবস্থা হোক। আমরা যারা কারোর উপর হয়তো ডিপেন্ড করতে হবে এতদিন, যা ওই জনপ্রতিনিধি নির্বাচন করে দিয়েছি, না ঠিক আছে, ওনারাই আমাদের সব ব্যবস্থা করবে, কিন্তু ওই ধরনের সিস্টেমের মধ্যে অসম্পূর্ণতা রয়ে গেছে। এইটা যখন আলোচনার মধ্যে দিয়ে উপলব্ধিতে আসছে কিন্তু মানে যেমন তোমাকে বললাম, এখানে তো ধরো তুমি আসছো না, কথা তুমি বলছো না, আর আমাদের এখানে আমি যে আর বাকি কিন্তু সেখানে তুলছেও না, মানে সমাধান কোন বিকল্পটা কি? এইবার অন্য পার্টিগুলো করলো এতদিন, সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, আর বিজেপি হয়ে যারা কথা বলছে তারা অ্যাকচুয়ালি এখনো বুঝতে পারেনি স্ট্রাকচারটা। ওদের বক্তব্য হচ্ছে যে একবার আমাদের দিয়ে দেখুক জনগণ, কারণ আমি এতদিন তো ওইটাই জনগণ দেখলো, একবার দিয়ে দেখলো, আর কতবারে একবার শেষ হবে? এটা 7বারই হবে না 3বারও হবে? কংগ্রেস ছিল, তারপরে বিজেপি আসলো, বিভিন্ন স্টেটে বিভিন্ন দলগুলো আসলো, মানুষের তো কোনো সমস্যার সমাধান হলো।
সেটা ৭৭ বছর। তাই তো, একটা একটা পূর্ণাঙ্গ জীবন একটা মানুষের, তাই না? মানে ওইটা থাকতে পারে, মানে ওই জনপ্রতিনিধির সিস্টেমটা, কিন্তু মানুষকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। না না, প্রতিনিধি তো থাকবে, কারণ কারণ তাকে তো কাজগুলো করতে হবে, তাই না? জনগণ তো আর সব কাজ করতে পারে না। আমি তো নেতার কাজ তো আমি করবো না, মন্ত্রীর কাজ তো আমি করবো না, আমি তো আমার কাজ করবো, যেটা আমি জানি, যেটা আমি করতে চাই, তাই না? তার সেই দায়িত্ব সে পালন করবে, তাই না? কিন্তু সিস্টেম এমন থাকবে যে অধিকার কোনো ব্যক্তির কাছে থাকবে না এইভাবে, এই সমস্তটাই ট্রান্সপারেন্ট থাকবে, ব্যাস। হুম হুম হুম। কারণ নেতারও দরকার আছে, মন্ত্রীর সবারই দরকার আছে সমাজে, তাই না? হ্যাঁ, ওই জন্য তো বললাম যে ঠিক আছে, জনপ্রতিনিধি মানে নেতা, তারা নির্বাচিত হয়ে যায়, বড় দায়িত্বগুলো তারা নেবে, কিন্তু মূলত সে তার, জনগণের হাতে ক্ষমতা থাকে। হ্যাঁ মানে সেই ব্যক্তির হাতেও থাকবে, ক্ষমতা থাকবে প্রত্যেকটা নাগরিকের হাতে। মূল কথা হচ্ছে এইটা, কোনো একজনের কাছে বেশি একজনের কাছে কম এরকম না, এই সমান অধিকার প্রতিটা নাগরিকের কাছে থাকবে। এইরকম সংবিধানটা এরকম হওয়া উচিত বাস্তবিকতার দিক থেকে। তাহলে আমাকে আর ভাবতে হচ্ছে না যে তার কাছে ক্ষমতা বেশি গেছে, কার কাছে কম, সে সম্পদ বেশি অর্জন করতে পারছে, সে নানা রকম সিকিউরিটি, অনেক অনেক সরকারি লোক সরকারের সিকিউরিটি নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে, তাই না? হুম তাকে তো সিকিউরিটি দেওয়া হয়নি, কিন্তু তার অধিকার আছে। আমাদের পশ্চিমবাংলায় দেখি যে এক একজন এমপি এমএলএ কতগুলো সরকারি পুলিশ বা এরকম প্রশাসন, সেখানে আইপিএস আইএস অফিসারদের সাথে তারা ইউজ করছে। এটা তো কথা ছিল না, কারণ সেই অফিসারের তো অন্য কোনো ডিউটি আছে, অন্য কোনো কাজ আছে না, সেই ব্যক্তির পেছনে সে কাজগুলো করছে, রাজ্যের রাষ্ট্রের কাজ বাদ দিয়ে। তাহলে এইগুলো প্রয়োজন নেই, সেই ব্যক্তি তার কাজ করবে, আইপিএস এর কাজ করবে, শ্রমিকের কাজ করবে, যে যেই কাজ জানে সেই কাজ করবে। হ্যাঁ, এই চিত্রটা না ঠিক একদম বেশি বড় ব্যাখ্যা না গিয়ে প্রথমে ওই যে বললাম পেপারের হেডলাইনের মতন, যে এতদিন তো ক্ষমতাটা ছিল জনপ্রতিনিধির হাতে, এখন ক্ষমতাটা সম্পূর্ণ নাগরিকদের হাতে থাকতে হবে। প্রথম করতে ক্ষমতার মানে বিষয়টা কি হবে। এবার নাগরিকদের হাতে যখন ক্ষমতা আসবে, তখন স্বাভাবিকভাবে মানে দর্শন যেটা বলে, নাগরিকটার দিকের প্রয়োজন কোনটা সেদিকে ঠিক করবে নাগরিকরা, এটা রূপ দেবে জনপ্রতিনিধিরা, মানুষ ঠিক করবে, এটা রূপ দেবে হ্যাঁ জনপ্রতিনিধিরা। হ্যাঁ, সেই সব সমস্ত বিভাগ সব তো ডেটা থাকবেই না, যে কার কি প্রয়োজন, কোথায় কারা কতজন আছে, কোন বাড়িতে হ্যাঁ কতজন মেম্বার আছে, তাই না? সব তো ওই ডেটাগুলো থাকবেই, ডেটা থাকলে তো সব রেকর্ড চলে আসবে। যে নেতা মন্ত্রী আছে সে বলবে যে তার কি প্রয়োজন, সে গভর্নমেন্ট তাকে দেবে, তাই না? তার ভাবার দরকার নেই, সে তার যে যোগ্যতা, তার যে পছন্দ, সেই কাজ সে করবে, ব্যাস, এটাই মূল কথা। তার ডিউটি সে পালন করুক, আর বাকিটা প্রয়োজন সেটা সরকার দেখবে। তার কি প্রয়োজন সে সরকার বলবে, সরকার দেখবে, ব্যক্তির দেখা দরকার নেই। নেতা কি খাচ্ছে কি পড়ছে আমার দেখার দরকারই নেই, সেটা তো সরকার তাকে দেবে, সরকার তাকে দেখছে, তাই না? আমি হ্যাঁ আমারটা দেখি, আমার কি প্রয়োজন আমি আমি আমারটা দেখি। সে হয়তো ভালোবাসে রুটি, আমি ভালোবাসি ভাত, আমার তো তাকে দেখে লাভ নেই, রুটি কেন খাচ্ছে সে ভাত কেন খাচ্ছে না। আরে বাবা, সে তারটা দেখবে, সে কোন শার্ট পরছে, কোন প্যান্ট পরছে, কিরকম ড্রেস পরছে, তার লাইফ সে দেখবে, আমার লাইফটা আমি দেখবো। এখন আমরা কি করি, অন্যের উপর ইন্টারফেয়ার করি, কারণ কেউ বেশি সুখ সুবিধা ভোগ করছে, কেউ কম সুখ সুবিধা ভোগ করছে, এই বৈষম্যগুলো আছে সম্পদের দিক থেকেও। এই যেহেতু এটা সমস্ত দিকে, শিক্ষা জীবিকা সমস্ত দিকে এই বৈষম্যগুলো ছড়িয়ে গেছে, তাই না? এই দরকার নেই ভাবার আমার, সেটাই। হ্যাঁ, মুষ্টিমেয় লোকের এতদিনের যে সিস্টেম, মুষ্টিমেয় লোকের হাতে ক্ষমতা যখন চলে কুক্ষিগত হচ্ছে, তখন তার সাথে সাথে বৈষম্য সৃষ্টি হচ্ছে, কারণ তারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যই পরিপূর্ণভাবে ভোগ করতে ব্যস্ত। হ্যাঁ, কারণ সিস্টেমটা তার এমন থেকে ভাবে, চলে যাচ্ছে বৈষম্য। হ্যাঁ কারণ আমরা সিস্টেমটা কি এমন ভাবে করা জনগণ? আছে, সিস্টেমটা এমন ভাবে করা আছে যেখানে যেখানে মুষ্টিমেয় লোকের সুরক্ষাই থাকবে, এমন ভাবে সিস্টেমটা করা আছে। আপনি যেভাবেই করুন না কেন, হয় সেখান থেকে একজন কমবে, না হয় একজন বাড়বে, কিন্তু আলটিমেট মানে যে অনুপাত এরকমই থাকবে, মানে 10% এবং 90%। নতুন যদি কিছু না ভাবা যায়। হ্যাঁ, কারণ কেউ যদি দরিদ্র হয়, কেউ ধনী হবে, কিন্তু অনুপাত তো একই রকম থেকে যাচ্ছে, তাই না?
হ্যাঁ তাহলে সমস্যা তো এখানে মানুষের মধ্যে নেই। যখন আজ থেকে 500 বছর আগে তো এখন যারা ধনী তারা তো তখন ধনী ছিল না, তারা তখন বলতে গেলে মানে সামনে ছিলই না, তারা পরে ধনী হয়েছে, তাই না? এখন আজ থেকে 500 বছর পরে কিন্তু আজকে যিনি গরিব আছেন দেখা গেল 500 বছর পরে সে বিরাট ধনী হয়ে গেল, 10% মধ্যে চলে এলো, হতেই পারে, বা 100 বছর পরে চলে এলো, 50 বছর পরে চলে আসতে পারে। তাহলে হ্যাঁ, তাহলে সিস্টেমটা এমন করে বানিয়ে রয়েছে যেখানে মানুষ দরিদ্র হতে পারে, ধনী হতে পারে। তো এই সিস্টেমটাই তো সমস্যাটা সিস্টেমের মধ্যে, তাই না? সেটাই, কারণ অনুপাত তো একই রকম থেকে যাচ্ছে না, অনুপাত তো বদলাচ্ছে না। তাহলে সেটাই, আজ থেকে 500 বছর হোক আর 200 বছরই হোক, মোটামুটি যদি ধরি, এমনি মানে রাজতন্ত্র যখন এসছে, রাজার শাসন ছিল, তখনও বৈষম্য ছিল, মানুষ শ্রম করতে চলে যেত মুষ্টিমেয় লোকের হাতে, রাজ পরিষদ মন্ত্রী টন্ত্রী তাদের কুচুরত হতো, সেটা পাল্টে পুঁজিবাদী অবস্থা আসলো। এখানেও দেখা যাচ্ছে যে ঠিক আছে, যাদের পুঁজি আছে তারাই সমস্ত কিছু ভোগ করছে, জনগণের কিছু হচ্ছে না। জনগণ শ্রম দিয়ে সমস্ত কিছু তৈরি করছে সম্পদ, কিন্তু জনগণের কিছু, এইটা হচ্ছে মূল্যায়নের জায়গা। সেটাই তো আমরা কেন অল্টারনেটটা কিভাবে তৈরি হবে? হ্যাঁ, মানুষ বদলাচ্ছে, ব্যবস্থাও বদলাচ্ছে, কিন্তু অনুপাত একই রকম থেকে যাচ্ছে। এটা কি অনুপাত, তাই না? এখন যে ব্যবস্থা, এটা ব্রিটিশ আমলে ছিল না, ব্রিটিশ আমলের আগে মুঘল বা অন্য সুলতানি আমল ছিল, রাজাদের আমল ছিল, তার আগে অন্য কোনো আমল ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে অনুপাত একই রকম, এই 90-10, 90-10। হ্যাঁ 90-10। তাহলে সমস্যাটা তাহলে মানুষের মধ্যে নেই, কারণ মানুষ তো বদলেছে বারবার, তো অনুপাত কেন বদলায়নি? তাহলে সমস্যা অন্য কোথাও আছে, সমস্যা আছে ফর্মুলার মধ্যে, ব্যবস্থার মধ্যে, তাই না? সেটাই। মিতা চ্যাটার্জি কোনো কথাবার্তা বললো? আর ওই যেদিন নাকি আমরা বসবো 20 তারিখ, তাহলে ওনাকে ইনভাইট করা যায়, উনি যেহেতু ইন্টারেস্টেড, শিক্ষিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ ঠিক। আর গৌতমদা যেদিন সেটা বললো, রবিরও হলো, রাজি হলো, বেশি প্রথম সব ব্যাপারে প্রচুর লোক ডাকতেই হবে, প্রচুর লোক যারা নাকি মানে সেরকম ভাবার যোগ্যতা নেই, হয়তো একটা প্রোগ্রাম হলে সঙ্গে থাকে। যেমন কেউ আছে, আমি গান করতে পারি, আমি গান করতে যেতে পারি, এখানে যদি সে শুনতে আসে যে কি ব্যাপার, তো নতুন কনসেপ্টটা কি, সত্যি তো এই ব্যবস্থা মানুষ হতাশ, মানুষ কিছু পাচ্ছে না। চলে আমি হতে পারি কবি, আমি হতে পারি শিল্পী, কিন্তু আমি শুনতে যাব সেই কনসেপ্টটা, এটা তো মানুষ হিসাবে তারও তো জানা দরকার। এবং সে যদি শিল্পী হয়, কবি হয়, তো সমাজ সচেতন অনেকটাই। হ্যাঁ, উনি সচেতন আছেন, এবং তো আমাদের তো সব রকম মানুষজন দরকার, তাই না? আমাদের যারা আর্থিক সাপোর্ট দিবে এরকম লোকজনও দরকার। ওনার যদি এই কনসেপ্টটা ভালো লাগে, উনিও সামাজিক ব্যক্তি। হ্যাঁ, অনেকে আছে যারা সময় দিতে পারবে না, কিন্তু সে আর্থিক মানে ব্যাপারটা বুঝেছে, ভালো লেগেছে, সে বললো যে আমি তো সময় তো দিতে পারবো, কিন্তু আমি পয়সা করি যা লাগে সেটা দিতে পারবো। হ্যাঁ, যেমন আমরা যদি মনে করি একটা কনফারেন্স করবো একটা বড় করে, তাহলে বড় একটা হল দরকার আমাদের, সেটা হলের ভাড়া, একটু টিফিন টাফান দেওয়া, এইসব বিষয়গুলো, ব্যানার ফ্যানার বানানো, তাই না? সেটা একটা আয়োজন যদি কেউ দায়িত্ব নেয়, আমরা বড় করে করতেই পারি, তাই না? সেটাই তো, সেটা লোক দরকার হয় প্রত্যেক সমাজেই। এই একটা বড় কোনো প্রোগ্রাম করার ক্ষেত্রে এই ধরনের কিছু লোকের দরকার হয়, যারা ফিনান্সিয়াল হেল্পটা করতে পারে। সেটাই, এটা ঠিকই একদম। হ্যাঁ, আর এটা তো নয় যে সবাই তো আর এখানে এই বিষয়টাকে ব্যাখ্যা করতে পারবে না, সেটা প্রয়োজনও নেই, তাই না? প্রত্যেকের ভূমিকার, প্রত্যেকের যোগ্যতা ভিন্ন ভিন্ন থাকে, সেটাই। কেউ আছে যে আমি আপনার পক্ষে আছি, আমি সমর্থন করি, ব্যাস। কেউ যদি আমাদের লেখা ভিডিওগুলো শেয়ার করে, এটাও একটা বড় কাজ। হ্যাঁ, সেটাই। কিন্তু সে এটা শেয়ার করলো, এই যে ভিডিওগুলি তৈরি করা হচ্ছে, সে সেটা শেয়ার করলো। হ্যাঁ, এটাও একটা বড় কাজ, এটা তো বিশাল কাজ। হ্যাঁ, তাই তো। সে যদি 10 মিনিট, আধ ঘন্টা, 15 মিনিট দেয়, একটু আমাদের লেখাগুলো পড়লো, ভিডিওগুলো শুনলো, তাই না?
দিনে 2 ঘন্টা 3 ঘন্টা দিলে তো অনেক কাজ হয়ে যাবে। হ্যাঁ, সেটাই। একদম। কারণ এখন অবধি মানুষ যে জায়গাটায় আছে, যেটা হচ্ছে যে আচ্ছা, যে লঙ্কায় যায় সেই তো রাবণ হয়, এরাও তো এই কথা বলছে, এরাও তো একই ভাবে, কিন্তু মানুষ এই জায়গায় আছে। তাই জন্যই ব্যাখ্যাগুলো শোনা দরকার, যে এরা বিকল্প কি বলছে। এরা তো জেনেই বলছে যে লঙ্কাকালে রাবণ হয়, তো আমরা দেখছি, কিন্তু তাহলে ভাবছে যে আর কোনো সমাধান নেই এখানে। মানুষ এই একটা সিদ্ধান্তে আছে দর্শনের দিক দিক থেকে, কিন্তু এর উপরে যে সলিউশন আছে সেটা মানুষ অনেকেই ধরতে পারেনি এখনো। সেটা আলোচনা ছাড়া সম্ভব নয়, এটাই আর কি। সবাই তো পুঙ্খানুপুঙ্খ পড়ে না বা ভিডিও দেখে না, সেটাই। এই যে পলিটিক্যাল মডেলটা আছে, যে এখানে ব্যক্তিকে কোনো অর্থ দেওয়াই হচ্ছে না, তাই না? ব্যক্তির কি প্রয়োজন হুম, সেটা বলুক। একটা ব্যক্তি তো সেটা বলবে না আমার 10খানা বাড়ি চাই, 10খানা গাড়ি চাই। তার যখন যা প্রয়োজন সেটা বলবে, সেটা পেয়ে যাবে সে। এই তো, আর কি, তাই না? সেটাই। রাষ্ট্রের কাছে সবকিছু থাকবে, সেই সময়ে যা তৈরি করা সম্ভব হবে সেটাই রাষ্ট্র বানিয়ে রাখবে, যদি সেটা ডিমান্ড মার্কেটে থাকে, যদি জনগণ চায়। ব্যাস, এই তো। হ্যাঁ, ধরো মানে উম, সেটা কারোর হয়তো গাড়ি দরকার, এবার কাজ তো করবে সে উৎপাদনের কোনো না কোনো একটা কারখানায় হোক বা উৎপাদন ব্যবস্থার মধ্যে সেই ইনভলভ থাকে, সেটাই তার কাজ। এবার সেখানে যেতে আসতে যদি গাড়ি দরকার হয়, তাহলে সেই গাড়ির ব্যবস্থা থাকবে। যেমন বড় বড় মালিকানাই হোক, টাটার গাড়ি থাকে কিংবা সরকারেরও গাড়ি থাকে, স্টিল প্রজেক্ট, স্টিল ইন্ডাস্ট্রি, সেখানে সরকারের গাড়ি থাকে। বাড়ির থেকে গিয়ে সে বাড়ির কাছাকাছি তার পৌঁছে যায় রাস্তায়, তাপ সেখানে উঠে কারখানায় চলে যায় উৎপাদনের ক্ষেত্রে। সেরকম এইটাকে চলে গেল তার গাড়ি চড়ার প্রশ্ন, হুম। প্রয়োজনীয়তা প্রতিদিন। হুম। এইবার বাচ্চা স্কুলে চলে যাচ্ছে, সেখানে তার গাড়ির ব্যবস্থা প্রয়োজনে থাকে, কাছাকাছি স্কুল হলে। হুম। তা সবটাই যদি সরকারের সমস্ত কিছু ব্যবস্থা থাকে, তাহলে এই সমস্ত বিষয়গুলোর জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না। এইবার কেউ ঘুরতে যাবে, সারা বছর বা 6 মাস কাজ করছে, এবার তার তার একটা এক্সকারশন ছুটির একটা ব্যবস্থা থাকবে, সে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবে। সব ব্যবস্থাটাই সরকারের নিয়ন্ত্রণে হতে পারে, প্রথমে না হলেও ধীরে 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 যত সরকারের হাতে যাবে, যখন দেখবে যত সরকারের হাতে জিনিসগুলো যাচ্ছে, আমাদের জীবন ধারণের ব্যবস্থা আরো সুনিশ্চিত হচ্ছে। আর প্রাইভেটে গেলে পরে যেটা আজকের দিনে প্রমাণ হচ্ছে, যত বেশি প্রাইভেটে যাচ্ছে তত বেশি সুরক্ষিত জীবনযাত্রা অনিশ্চিত হয়ে উঠছে। সেইখানে সরকারে যদি যায় এবং দেখে যে এতে তো অনেক বেশি আমরা সুরক্ষিত, এবং বুঝতেও যদি পারে তার আগে, তাহলে সেই কাজের মধ্যেই সে ইনভলভ হবে। কি করে আস্তে আস্তে সরকারি পরিকাঠামোর মধ্যে সমস্ত কিছু চলে যেতে পারে এবং আমাদের জীবনযাত্রা নিশ্চিন্ত হতে পারে। হ্যাঁ, একদম ঠিক। কারণ মানুষ, সে তো সত্যি, সে মানুষ কিন্তু ঝঞ্ঝাট ঝামেলা সে চায় না। বাধ্য হ্যাঁ। হয়ে তাকে ঝামেলা করে রাখতে হয়, ধরে রাখতে হয়। হুম। কারণ ঝামেলা থেকে লাভ আছে, যেমন 3খানা গাড়ি করে রাখতে হয়, সেখানে 10খানা লোক রাখতে হয় কাজের জন্য, এত জায়গা নষ্ট করে রাখতে হয় গাড়ি রাখা, এইসব নিয়ে কত ঝঞ্ঝাট রয়েছে। কোথাও একটা পার্ক, আমার কোথাও গাড়ি একটা। দরকার কোথাও যাওয়ার জন্য, আমার যদি সেই ব্যবস্থা রাষ্ট্র রাখে, তৈরি করে রাখে, এই বলেন ধরো 6 মাস বাদে কোথাও বেড়াতে যাবে, এইবার তার ব্যবস্থা থাকবে, সরকারি গাড়ি থাকবে, যাবে সরকারি গাড়িতে চলে যাবে। মানে হ্যাঁ। ব্যক্তিগত না, তখন হয়তো সমষ্টিগতভাবে ঠিক করা হলো যে এই 50 জন বা 25 জন এই গাড়িতে করে অমুক জায়গায় সে ঘুরে আসতে পারবে। সে পাহাড় পর্বত অঞ্চলই হোক বা সমুদ্র অঞ্চলই হোক, বনাঞ্চলই হোক, সেখানে গিয়ে সে ঘুরে আসবে। এই ধরনের হ্যাঁ, এ তো জীবনযাপনেরই অঙ্গ। মানুষ যেমন সুখ সুবিধা, জীবনযাপন, এ তো যে মানুষ ঘুরতে যাবে, আনন্দ বিনোদন করবে, তাই না? সকাল রাত তার আছে, বিনোদন। হ্যাঁ, তাই না? সে কোথাও সাংস্কৃতিক মঞ্চ হোক, কোথাও পার্টি হোক, তা তো করবেই, সেরকম ব্যবস্থা থাকবে। সেখানে যাওয়া আসার গাড়ি ব্যবস্থা সবকিছু থাকবে। আপনাকে গাড়ির কোনো কন্ট্রোল দেওয়া সে- দরকার নেই, ঝামেলাই হ্যাঁ, দরকার নেই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এই তো, সে তো জীবনটাকে এনজয় করতে, উপভোগ করতে চায়, তাই না? কিন্তু সেটাই। ঝামেলা ধরে রাখতে চায় না। হুম। সেটাই, ঝামেলা ধরে রাখার দরকার নেই কিছু। আর এখানে কাজও থাকবে খুব কম। এখানে 8 ঘন্টা জায়গায় 4-5 ঘন্টা এনাফ।
এটুকু কাজ করলে যথেষ্ট। সবাই মিলে কাজ করলে হ্যাঁ 4-5 ঘন্টাতেই হয়ে যায়। এই হ্যাঁ কনসেপ্টটা করে দাঁড় করাতে হবে যে 8 ঘন্টাও না, 14 ঘন্টা তো অন্য কথা। হ্যাঁ। আর এখন 5-6 ঘন্টার মধ্যেই সমস্ত কাজ করলে সব মানুষ সম্পদ যদি ঠিক ইউটিলাইজ হয় উৎপাদনের জন্য, তাহলে সেই মানুষটা 5-6 ঘন্টা কাজ করলেই যথেষ্ট। ঠিক। এবং সেই সেই দৃষ্টান্ত অনেক দেশেই আছে। হ্যাঁ তাই তো। দেখুন, ডিমান্ড যদি ফুলফিল হয়ে যায়, আপনি এক্সট্রা বানিয়ে কি করবেন, তাই না? এক্সট্রা হ্যাঁ তখনই বানাবেন যদি আমার এক্সট্রাটা বাইরে যদি কোনো বিক্রি হয় তখন, না হলে তো নষ্ট হবে। তাহলে এক্সট্রা বানিয়ে কি লাভ? তখন তো সে কাজের সময়টা তো মানুষ আলাদা এনজয় করবে লাইফ। কোথাও হ্যাঁ ঘুরতে যাবে সেই ব্যবস্থা থাকবে, কোথাও রিসোর্টে গেল, কোথাও ঘুরতে গেল, এই তো, তাই না? হ্যাঁ যেমন যেমন শিশুদের ক্ষেত্রে, যে শিশুরা এই যে খারাপ হয়ে যাচ্ছে, আমি আজকে ওই যে ফেসবুকে লিখলাম, একজন আমাকে আবার এমন একটা মন্তব্য করেছে, বলছে আপনি কদিন পরেই মুসলমান হতে চলেছেন। ও আচ্ছা। আমি পরে কমেন্টে লিখলাম, আপনি কতজন মুসলমানকে হিন্দু করলেন? তো এইসব মানে কি হ্যাঁ, এই বলবো। আলোচনাটা মুসলমান যে রাজত্ব তৈরি হতে পারে এই সম্ভাবনা ধরে যুক্তি দিয়ে কেউ কেউ বলতে শুরু করেছে, মানে যারা নাকি হ্যাঁ, কারণ মুসলমানের কারণ এগেন্সটে। সামনেই তো বাংলাদেশটা দেখেছে মানুষ, না? এটা তো হ্যাঁ এটা তো আর মানে মানে কি কিন্তু অস্বীকার করার উপায় নেই, না? হ্যাঁ কারণ কিন্তু এই কনসেপ্টটা যারা মূলত দল নামাচ্ছে, সেটা ধরে নাও একটা তোমার সাথে আলোচনার ক্ষেত্রে বলি বিজেপি বা আরএসএস এর মতন সংগঠন, তারা বলছে মুসলমান রাষ্ট্রটা হিন্দু রাষ্ট্র থাকবে, মুসলমান রাষ্ট্র করা যাবে না। কিন্তু এরকম ভাবে যদি চলতে থাকে মুসলমানরা তাদের বংশবিদ্যায় করে, তাহলে একসময় তো সে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এইবার আমার কথা হচ্ছে, সেটা হতে যদি এখনো জনসংখ্যার যা অনুপাত আছে মুসলমানের সংখ্যায়, যদি আলোচনা যেহেতু হচ্ছে হুম হিন্দু আর মুসলমান, তাহলে এবার সরকার যদি জন্ম নিয়ন্ত্রণ করে দেয় যে একজনের একটা সংসারে একটা সন্তান হবে, কিন্তু ম্যাক্সিমাম হলে দুটো, তাহলে হিন্দুরও দুটো বাড়বে, তাহলে মুসলমানেরও দুটো বাড়বে, হিন্দুর একটা বাড়লে মুসলমানেরও একটা পরিবারে একটা বাড়বে। তাহলে এই কথাটা, এই যে আগামী দিন মুসলমান রাষ্ট্র হয়ে যাবে, তা তোমরা যদি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য একটা আইন করে দাও, একটা নিয়ম করে দাও, মানে রাষ্ট্র যেটা আছে চীনের ক্ষেত্রে যেমন উদাহরণ হিসেবে বলা যায়, যে একটা সময় সে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য একটা ফ্যামিলিতে একটা বাচ্চাই বলেছে, আর 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 একটা হচ্ছে দুটো বাচ্চা হবে, সেটাতে দুটো বাচ্চা ম্যাক্সিমাম, মানে সরকার সে সাহায্য পাবে না। তা এইটা যদি করা হয় তাহলে মুসলমানের জনসংখ্যা ওই তাদের যে রেশিও আছে, ধরে নিলাম 25-30%, তাদের এই পরিবার সহ একটা করেই বাড়বে, আর হিন্দুদেরও একটা করে বাড়বে, হিন্দু 70% আছে। তাহলে আর ভয় কিসের যে রাষ্ট্রটা যায় মুসলমান হয়ে যাবে? তা এটা কেন সেন্ট্রাল গভর্নমেন্ট করছে না? আইন করতে পারে, এত কিছু আইন করে, এটা করতে পারে না? জনসংখ্যা নিয়ন্ত্রণের উপরে তো যথেষ্ট সরকার দৃষ্টিপাত আছে, কতটা বাড়ছে, কতটা কি হচ্ছে না হচ্ছে, ভালো মন্দের অ্যাঙ্গেল থেকে। তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে দিক, বলে দিক সে হিন্দু হোক আর মুসলমান হোক, নিয়ম একটাই থাকবে, সেটা হচ্ছে এখন একটা সংসারের জন্য একটা বাচ্চা কি দুটো বাচ্চা ম্যাক্সিমাম, তা নাহলে সে সাহায্য পাবে না গভর্নমেন্টের কোনো রকম। তাই তো নিয়ন্ত্রণ হয়ে যায়। আমার আমার লজিকটা বুঝতে পেরেছ তো? হ্যাঁ, একদম যারা একদম বলছে একদম ঠিক বলেছেন। ব্যাস সঙ্গে সঙ্গে দেখছি এবার চুপ হয়ে যাচ্ছে। আমি বলছি তোমরা যে মুসলমানের ভয় দেখাচ্ছ, বা ধরো বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের ভয় দেখাচ্ছে, ওদের অনেক বাচ্চা কাচ্চা ইত্যাদি, যদিও সেরকম নয়, হিন্দুরা এখন অনেক বেশি সেই ব্যাপারটাতে সচেতন হয়ে গেছে। মুসলমানরাও যারা শিক্ষিত তারাও সচেতন হয়েছে, যে বেশি বাচ্চা বাড়িয়ে অযথা মানে শিক্ষা দীক্ষা, হ্যাঁ নিজেদের তো দায়িত্বে আছে, এই রাষ্ট্র তো সেইভাবে দেখে না, তার সঙ্গে বাচ্চা বাড়িয়ে আমার ঝামেলা আনা, অশিক্ষিত থেকে যাবে, মূর্খ থেকে যাবে, মারামারি দাঙ্গা এইসব করে বেড়াবে, আমার দরকার নেই। যারা শিক্ষিত এটা বুঝে তারা নিয়ন্ত্রণ নিজেই করছে। কিন্তু যারা গোঁড়া, যারা মৌলবাদী, তারা নিজের দাপট খাটাবার জন্য, নিজের আত্মীয়তা খাটাবার জন্য জনসংখ্যা বাড়াবার কথা বলে, যেটা আমাদের এখানেও কিন্তু ঘোষণা আছে এই আরএসএস এর, যে জনসংখ্যা বাড়াও।
ওদের বাড়ছে আমাদের বাড়াতে হবে। আবার মুসলিম বাংলাদেশে গেলে ওইখানে ওই রকম আবার ওরা বলবে যে এখানে এই হিন্দু এত ছিল, পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, এই আমাদের জনসংখ্যা বাড়াবো। এইটা সলভ না। এইগুলো হচ্ছে একটা সম্প্রদায়ের সাথে আর একটা সম্প্রদায়ের মধ্যে সবসময় বৈরিতা সৃষ্টি করা। সমস্যা হচ্ছে বৈষম্যের জন্য সে শিক্ষা দীক্ষা স্বাস্থ্য সুরক্ষা পাচ্ছে না, সেইটাকে রাষ্ট্র দিতে পারছে না বা সরকার দিতে পারছে না, সেইটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা আড়াল করার জন্য এই মুসলমানের সাথে হিন্দুর দাঙ্গা লাগে। সেটা বাংলাদেশে হচ্ছে, আমাদের ভারতবর্ষে হচ্ছে। আমার যুক্তি হচ্ছে, তোমরা যখন বলছো যে এই রাষ্ট্রটা বা এই রাজ্যটা মুসলমান হয়ে যাবে আগামী দিনে, ওরা যেভাবে জনসংখ্যা বাড়াচ্ছে, তা তুমি তো সেন্ট্রালে আছো, তুমি আইন করে ফেলো। পৃথিবীর বহু দেশেই আছে এরকম। আর যারা শিক্ষিত হয় তারা তো নিজেরাই এখন একটা বাচ্চা কি দুটো বাচ্চা নাকি এর বেশি আছে। তা তুমি আইন করে দাও ওইটাকে একটু সুশৃঙ্খল ভাবে চলার জন্য, একটু চাপে রাখার জন্য আইন করে দেওয়া হলো, মুসলমান হও আর হিন্দু হও একটা বাচ্চা হবে কি দুটো বাচ্চা হবে একটা পরিবারে। তাহলে তো আর রেশিও পাল্টাচ্ছে না, এই রেশিও থেকে যাবে। তাহলে তুমি যে ভয় দেখাচ্ছে যে মুসলমান হ্যাঁ ওইটা অন্য লজিক। মুসলমান সেই রাষ্ট্র মানে ধর্মীয় রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র মানে হিন্দু ধর্মীয় রাষ্ট্র। আমাদের কথা হচ্ছে সেখানে ধর্মীয় অনুশাসন হচ্ছে হাজার হাজার পুরনো তার একটা দর্শন। ধর্মীয় অনুশাসন যখন ছিল তখন তো আজকের দিনে পার্লামেন্ট ব্যবস্থা ছিল না। হ্যাঁ তাই তো আজকেও দেখুন কত শিক্ষিত মুসলমান কিন্তু সত্যি এগিয়ে আসছে এই বিষয়গুলো নিয়ে। তারা কিন্তু আর হ্যাঁ, ধর্মীয় গণ্ডির মধ্যে নেই। যারা এটা হ্যাঁ, বুঝতে পারছে যে এটা কোনো পথ নয়, তাই না, যে ধর্মীয় রাষ্ট্র করা, ধর্মের বিধান অনুযায়ী রাষ্ট্র নির্মাণ করা, তাই না? হ্যাঁ, এক কথায় হ্যাঁ, আর যারা এটা করছে সেটা করে কি তাদের কোনো লাভ হচ্ছে ধর্মীয় রাষ্ট্র করে, তাই না? সেখানেও যারা আছে সেই জায়গাতে মেসেজটা যাবে, তারাও তো বুঝবে এটা। তো এই তো নাগরিকতা এগিয়ে আসতে হবে আগে, যে সমস্যাটা কোথায়। আজকে আমি যে ফেসবুকে লিখলাম এটা, যে একটা শিশু পিতামাতা তার খেয়াল রাখতে পারছে না, মা এক কাজে ব্যস্ত, বাবা অন্য কাজে চলে গেছে, বাচ্চাটাকে দেখভাল করবে কে, তাই না? সে তার হুম, পড়াশোনার শিক্ষা, তার ভালো পরিবেশ, স্বাস্থ্য শিক্ষা, এইসব যে খেলাধুলা আছে, ক্রীড়া আছে, অনেক সাংস্কৃতিক কাজকর্ম আছে, অনেক ক্রিয়েটিভ কাজকর্ম আছে, সেগুলোতে বাচ্চা যেতেই পারছে না, সেই ব্যবস্থাই নেই, পরিকাঠামোই নেই। তো বাচ্চাটা যাবে কোথায়, বা অবসর সময় বাচ্চাটা করবে কি, তাই না? তো সেটা তো সমাজ ব্যবস্থার দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব। এইসব এসব তো সব তো আর পরিবারের দায়িত্ব নয়। হুম, তো এই বিষয়গুলো তো সামনে সামনে আসবে তখন আলোচনায়, যে যারা মোল্লারা আছে, যারা এগুলোকে মানুষকে ব্রেন ওয়াশ, তারা কেন করছে ব্রেন ওয়াশ করে, কার লাভ হচ্ছে, সে তো ডেটাগুলো দেবে তখন, যখন জনগণ এই প্রশ্নটা করবে। তো এই জন্য মুসলমান সমাজের মানুষদেরও এই জন্য এগিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ, তারা যদি তাদের মোল্লাদেরকে বলে, উপরে যারা আছে তাদেরকে বলে, তখন তারা ভাববে যে আচ্ছা এই প্রশ্ন জনগণ থেকে উঠে আসছে, যেখানে আদতে কিন্তু লাভ সেই 10%-ই হচ্ছে, আর এই ভিড় বাড়িয়ে ভিড়কে ইউজ করা হচ্ছে। তখন ভিড় তো বুঝতে পারবে যে সত্যি তো আমাদের ব্যবহার করা হচ্ছে সেই 1400 বছর ধরে। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো তারাও করবে তখন। কিন্তু আমাদের তো এই মূল আলোচনাটা রাখতে হবে জারি, তাই না, যে এটা সমস্যাটা, এই সমাধানটা কিন্তু এই পথে হবে। হুম, হ্যাঁ, মারামারি কাটাকাটির সমাধান নয় এগুলো, এগুলো আগে আগে হয়ে গেছে, এগুলো অনেক, এগুলো প্র্যাকটিস করা হয়ে গেছে অলরেডি, তাই না, যে কোনো সমাধান করতে পারেনি। হ্যাঁ, তাহলে পরে সম্পূর্ণ সমাধানই বলি বা বিকল্প ব্যবস্থাই বলি, সম্পূর্ণ সমাধানের পর বা বিকল্প ব্যবস্থা, তখন কিন্তু ধর্মীয় প্রথা বা ধর্মের যে দর্শন সেটাও যেমন আলোচনা আসবে যে সে কি সাফল্য লাভ করেছে পৃথিবীতে। হ্যাঁ, একটা সময় করেছে সেটা তো কথা না, এখন এখন যে মানুষ সমস্যার মধ্যে জর্জরিত হয়ে যাচ্ছে, যারা ধরে নি সে আল্লাহর ডাক দিচ্ছে, 4 বার 5 বার সে সারাদিন নামাজ পড়ছে, সমস্ত কিছু, কিন্তু কিছু ওই ধর্মীয় অনুশাসন ধর্মীয় নিয়ম কানুন তার সে পালন করছে, কিন্তু তার অভাব যাচ্ছে না। মুসলিমীয় কয়েকটা লোক এই সিস্টেমে, সে মুসলমানেরই পয়সাওয়ালা লোক হোক আর হিন্দুদেরই পয়সাওয়ালা লোক হোক, ব্যবসা হোক বা বা ভালো চাকরি, তারাই ভালো থাকছে। কিন্তু অন্য যারা এই ধর্মীয় অনুশাসন পালন করছে, সে হিন্দু হোক আর মুসলমানই হোক, তারা গরিব তো গরিবই থেকে যাচ্ছে। আসলে সিস্টেমটা এইরকম। তুমি যতই ভগবান ডাকো আর তুমি আল্লাহই ডাকো, সেটা এক সময় ওইটা একটা কল্পনা সিস্টেমের উপরে চলে।
এবার সেই সিস্টেমে ধর্মীয় অনুশাসনের সময় যখন এই সংসদীয় ব্যবস্থা ভোটাভুটি এসব ছিল না, আজ থেকে 400-500 বছর আগে রাজতন্ত্রে সামন্ততান্ত্রিক ব্যবস্থা, তখন রাজারা যা করতো প্রজারা সেটা মেনে নিত। তা ও তখন ধর্মের একটা অনুশাসনের মধ্যে দিয়ে চলতো। রাজা সমস্ত ধার্মিক লোকদের ডাকতো তার রাজ ইয়েতে পরিষদে সমস্ত শিক্ষিত লোকজনদের ডাকতো যে কিভাবে কি করা যায়। বা সেই সময় ধর্মের অনুশাসন যারা নাকি চর্চা করতো তাদের রাজা সেই অনুযায়ী তাদেরকে প্রাধান্য দিত, যে এবার বলেন যে এই সংকটে কি করতে পারি বা আগামী দিন আরো ভালো করার জন্য। তখন সবসময় ধর্মীয় অনুশাসনটাই থাকতো। কিন্তু এখন তো সংসদীয় ব্যবস্থায় নির্বাচনের মধ্যে দিয়ে যে সংসদ তৈরি হয় সেখান থেকে শাসন হয় আইন মোতাবেক। আর আজকে তো দিনে দাঁড়িয়ে যখন এইটাও চললো 200 বা 400 বছর সংসদীয় ব্যবস্থা, সে যখন আবার অপারগ হচ্ছে মানুষের সুস্থ সুন্দর জীবনযাপন নিশ্চিত করতে, তখন তো এইবার আবার অল্টারনেটটা ভাবতে হচ্ছে যে এইটার অল্টারনেটটা কি। এইবার যারা নাকি এই মানে রাষ্ট্র ব্যবস্থা যে পাল্টায়, কিভাবে পাল্টায়, মানে বৈপ্লবিক পথই হলো মানে মধ্য দিয়ে, কিন্তু সেটা কোথাও শান্তপূর্ণ হতে পারে, কোথাও সশস্ত্র হতে পারে, হিংসাত্মক হতে পারে, কিন্তু পাল্টায়। নিচু তলার মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ক্ষোভ বিক্ষোভের মধ্যে দিয়ে পাল্টায়। এইটা একটা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন শিক্ষিত হয়েছি, আমরা ভাবতে পারি যাতে হিংসাত্মক ঘটনা না ঘটে। এই রক্তপাত, মানুষ মরছে, এটা একটা বিশাল মানবিকতার একটা ডাক। পাল্টাতে তো হবেই। সারা পৃথিবীর সমস্ত কিছু বস্তু গতিশীল পরিবর্তনশীল, সুতরাং সমাজতন্ত্র এই মানে সমাজ ব্যবস্থাটাও তাই গতিশীল পরিবর্তনশীল। সে কোনো এক জায়গায় থেমে নেই। তাহলে পরে সেটা হিংসাত্মক হয়ে রক্তক্ষয় হবে, না আমি যদি পারি সেটা রক্তক্ষয়হীন, আমি যদি মানে সুন্দর শান্তিপূর্ণ ভাবে যদি করতে পারি, ব্যবস্থাটা স্থাপন করতে পারি, তো আমি কেন সেটা গ্রহণ করব না একটা মানুষ, ভালো মানুষ হিসাবে, শিক্ষিত মানুষ হিসাবে। সুতরাং এইটার প্রাধান্য প্রথম পাবে, হিংসাত্মক নয়। এইবার পরিস্থিতি যেখানে গিয়ে আমি বললেই যে হবে আর আমি বললেই যে হবে না, দুটো কোনোটাই না। মানুষ তার চেতনা দিয়ে বুদ্ধি দিয়ে ঠিক করে নেবে আগামী দিনে। আর এই যেটা এখন বলা হয় সেটা তো ধীরে 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 রেভুলেশনের রেভুলেশনের মতন সংস্কারের মধ্যে দিয়ে যতটা পরিবর্তন করা যায়। এবার সেটা যদি কোনো কারণে বাধার সম্মুখীন হয়, সংস্কার করতে যদি না দেয় কেউ, বুঝলো না বা তার সে ইচ্ছা নেই যে আমি একাকভাবে যেভাবে এসেছে অপছন্দে থাকবো, সেটা হবে না, সে বাধা দিতে পারে। সে বাধা দিলে তখন যদি কোনো সংঘর্ষ পরিস্থিতি হয় সেটা হতে পারে টুকটাক। কিন্তু আমরা চাই হিংসাত্মক ঘটনা না ঘটে, মানুষ বুঝে ঠিক করুক যে হ্যাঁ সত্যি তো এরকম একটা ব্যবস্থা যেটা ছিল এতদিন, একটা জনপ্রতিনিধিত্বমূলক ব্যবস্থা, সেটার বদলে যদি আজকে নাগরিকরাই যদি উদ্যোগী হয়, নাগরিকের হাতে যদি ক্ষমতা থাকে বেশি বেশি করে আগের তুলনায়, তাহলে এরকম একটা ব্যবস্থা হতে পারে। সেটাই আলোচনার মধ্যে বেশি বেশি করে দেখো। মানে আমি যা দেখছি আর কি, যে আজকে অম্লান বলতে বাধ্য হচ্ছে সমাজতন্ত্রই একমাত্র, সে যেভাবেই হোক কমিউনিস্ট পছন্দ না করতে পারে, কিন্তু সমাজতন্ত্রের কথা সে বলতে বাধ্য। মানে আমি কমিউনিজম যেটা বিশ্বাসী, তার তো সমাজতন্ত্রের নায়কবাদী সে তো আছেই, সেটা বাদ দিলাম, তার মধ্যে দ্বন্দ্ব আছে তাদের ভিতরে, সেটা অন্য। কিন্তু যারা এই ব্যবস্থার মধ্যে দিয়েই ডেভেলপ করতে চাইছে, তারাও বলছে আজকে থমকে দাঁড়িয়ে গেছে এই শিক্ষকদের বেকারের সমস্যা, শিশুদের সমস্যা, নারীদের সমস্যা, সবকিছুই নিয়ে গোটাটাইটাই দাঁড়াচ্ছে যে হতাশা, মানুষ তো সুরক্ষা পাচ্ছে না কিছুতে। তাহলে অল্টারনেটটা, হতাশার থেকে অল্টারনেটটা সমাজতন্ত্র, রাষ্ট্রীয় ব্যবস্থা ধীরে 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 ধীরে। আর সেটা যদি করার সুযোগ থাকে তো তাই করা যাবে, সেটা আলোচনা সাপেক্ষ। আবার রবিদা দেখো অত বড় সংগঠন, সে রাজ্যের সভাপতি, সে তার দল, তার সংগঠন টিউসিসি, সে সর্বভারতীয়।
মানে ভাবা যায় না, ভারতবর্ষের সর্বভারতীয় বলা মানে 140 কোটির উপরে মানুষের দেশ। তার তার স্বীকৃত আহ, কেন্দ্রীয় সংস্থার স্বীকৃত সংগঠন TUCC, তার রাজ্যের সভাপতি রবিরা সে ছেড়ে দিচ্ছে, সে ছেড়ে দিয়ে ঘোষণাও করেছে এবং অলরেডি লাস্ট কতগুলি প্রোগ্রাম দেখছি TUCC প্রোগ্রাম, তো অ্যাপ আছে তো ওদের, হুম হুম সেখানে রবিদা অনুপস্থিত। এবং রবিদা পরশুদিন যখন কথা হলো, তখন রবিদা বলল যে আপনি তো আমরা অনেক জানেন, আমাদের মধ্যে তো এটা ছিল ভালো কিছু করবো, কিন্তু সেটা যদি না হয়, আমরা তো নেতা ফেতা তেলিয়ে ব্যবসায়ীদের তেলিয়ে আমি চলতে পারবো না, তাহলে তো আমার ঘরের ছেলেটা এতদিন বেকার থাকতো না। আমি যদি ব্যবসায়ীদের তেলিয়ে বা রাষ্ট্রকে তেলিয়েই যদি আমি কাজ হাসিল করতে পারি, তাহলে আমার ঘরের ছেলেটা তো আমার এতদিন বেকার, কত বড় হয়ে গেছে, বেকার হয়ে গেছে। রবিদার এই ফিলিংসটা, এত বছর বয়স হয়েছে, রবিদার তো এই ফিলিংসটা হয়েছে, আবার নতুন একটা জায়গায় আসছে, তাই না? হুম এবার এইটা দেবকল্প বা পার্থবাবু আর ওই সেই দাশগুপ্ত, সুধাংশু নাথি দাশগুপ্ত, এইরকম বিচক্ষণ লোক যারা, প্রয়োজনে তুষার তালুকদার, এই তুষার চক্রবর্তী, সে বৈজ্ঞানিক, কিন্তু গৌতম রায় ওখানে আসতো, সে কেন কয়েকটা মিটিং আসছে না সেটা গৌতম রায় ভালো বলতে পারবে, অসুস্থ হয়েছে না কি কারণে। এই ধরনের লোকগুলো যদি একবার কনসেপ্টের মধ্যে আসে যে না এইটাই ঠিক, এর মধ্যে রাজনৈতিক দল করার যে চাপ থাকে, গালিগালাজ শোনা বা ভয় ভীতির মধ্যে চলে যাওয়া, সে সিপিএম করলেও কি, কংগ্রেস করলেও কি, তৃণমূল করলেও কি, বিজেপি করলেও, রাজনৈতিক দলে ঢুকলেই তো তার এগুলো পোয়াতে হয়, কিন্তু এই কনসেপ্টের মধ্যে তার তো পোয়ানোর কোনো প্রশ্ন নেই। সবার জন্য চাইছি তো আমরা, এমনটা হতে পারে কিছু লোকের বাধা প্রাপ্ততে হচ্ছে না, এবার মানুষ বুঝে নিক আস্তে আস্তে যে হ্যাঁ এটা হতে পারে। তো হ্যাঁ, তার তার কাছে তো প্রশ্ন করার রাস্তাও আমরা করে দিলাম, তাই না? আপনি হ্যাঁ প্রশ্ন করুন। হ্যাঁ, হ্যাঁ আপনি প্রশ্ন করুন। হ্যাঁ, এটাকে এই আপনি এই যাচাই যাচাই করে দেখুন, যেটা হলে পরে আপনি যে চাইছেন সেরকম সমাধান হবে কিনা, হ্যাঁ দুর্নীতি হবে কিনা, দুর্নীতি কিভাবে বন্ধ হবে, তাই না? মানুষের প্রয়োজন হ্যাঁ কিভাবে মিটবে, আপনি প্রশ্ন করুন, আপনি দেখুন যাচাই করে, তাই না? এর থেকে বেটার কিছু থাকে আপনি সেটা বলুন যে আপনার কাছে কি সমাধান আছে। সেটা যদি বেটার হয় আমরা সেখানে প্রশ্ন করব। যদি যদি আলোচনায় দেখা যায় যে আপনারটা বেটার, তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নেব। এই তো। হুম 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 তাহলে এতে বিরোধের তো কোনো ব্যাপার নেই। হুম ওই সেদিন তো গড়িয়া ওই ভদ্রমহিলার কাছে তো তাই উপস্থাপন করা হলো হুম যে আপনি আজকে শুনছেন, শোনা শুরু করলেন, এবার আপনি কিছুটা শুনে আপনি বুঝতে পারলেন, বললে এটা করতে পারলে তো ভালো, কিন্তু করা তো কঠিন। এবার জানা নেই বলেই কঠিন, অঙ্ক জানা না থাকলে অঙ্কটা কঠিন, অঙ্ক যেই জানা হয়ে গেল হুম সঙ্গে সঙ্গে সহজ হয়ে গেল। তেমনি কি করে এই ব্যবস্থাটা পাল্টানো যায় সেটা এখন জানা হয়ে যাবে, তখন সেই কঠিন ব্যাপারটাই সহজ হয়ে যাবে। এবার জানার জন্য ওনাদের আসতে হবে, কি প্রয়োজনে আমরা সময় যেমন বলেছি যে আমরাও প্রয়োজনে যেতে পারি, কিন্তু আসলে একটা জায়গায় আসলে একসাথে অনেক লোক আসলে তখন তাদের মধ্যে আলোচনাটা হলো, একদিনই হয়ে গেল কিছুটা কথা। বাড়ি বাড়িতে যাওয়া যতটা না সহজ, তার থেকে তো এক জায়গায় উপস্থিত হয়ে আলাপ আলোচনা করাটা অনেক বেশি সহজ। হ্যাঁ, তাই তো। ঠিক আছে, আমরা সবাইকে বিষয়টাকে জানাই, ওনাকেও জানাবো। আপনিও হ্যাঁ ওনাকেও জানাবো হ্যাঁ, ওই 20 কথা বলুন তারিখে। সবার সাথে। হুম হুম 20 তারিখ বিকেল 5টা কমলা কুটির। হ্যাঁ হ্যাঁ। আমাদের এবার আমাদের আমাদের কিছু অ্যাডভোকেটের আমার পরিচয় আছে, বাহ। যারা সুপ্রিম কোর্টের লয়ার, হাইকোর্টের লয়ার। এটা আপনাকে বলিনি বোধহয়, আগে বলিনি বোধহয় কখনো। আচ্ছা তো এইসব তারা সাপোর্টে আছে আর কি, ব্যাকগ্রাউন্ডে। তারা সামনে আসছে না, পেছনে আছে। প্রায়ই আমার সাথে কথা হয়, কালকেও কথা হয়েছে। নতুন একটা অ্যাডভোকেটের সঙ্গে কালকে আবার পরিচয় করিয়ে দিল আমার একজনের সাথে। আচ্ছা। তাকেও আমি রোববারের কথাটা বললাম, যদি সময় পায় আসতে পারে। হ্যাঁ, যারা তো আছে। সময় পাচ্ছে না তারা ফোনের মধ্যে, হুম ভিডিও করার মধ্যে দিয়ে, অডিও করার মধ্যে দিয়ে তারা পরিষ্কার হতেই পারে, তা সে একটা পেশার মধ্যে আছে, সবসময় তার আসা সম্ভব হয় না। হ্যাঁ, তারা কিন্তু হিন্দি। সে পেশা যদি ভালো পেশা হয়, সে যদি বলে যে আমি সময় দিতে পারছি না, কিন্তু আমি
টাকা দেবো, মানে ফিনান্সিয়ালি হেল্প করবো, হ্যাঁ হ্যাঁ, সেটা তো বিশাল বা ব্যাপার। বা পরে আইনি হেল্প লাগলেও তো প্রয়োজন পড়বে, সেটাই। আইনের হেল্প হ্যাঁ, লাগতেই পারে। হুম। সেটাই তো। আছে এরকম লোকজন, তো এটা ভালো যে মানুষজন আচ্ছা, আসছে, আর জানছে। একটা আর একটা বল, তুমি যেহেতু উকিলের কথা বললে, আর হুম একটা কথা বলি, সেটা হচ্ছে ডাক্তার 2-4 জন পাওয়া যায় কিনা। ডাক্তাররা মানে যাদের কাছে এই যারা আজকে এরকম আন্দোলন করছে না বিভিন্ন জায়গায়, হুম 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 এই একটা দুটো ডাক্তারের লিঙ্ক করা যায় কিনা। সেই একটা দুটো ডাক্তার লিঙ্ক পেলে কিন্তু সে আবার 5টা ডাক্তারের লিঙ্ক দিয়ে দেবে। মানে তোমরা নিজে অসুস্থ, যদি ওখানে মিটিং হয়, ডাক্তাররাও আসে, অনেক সাথে গৌতম চেক আপটাও হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাক তাহলে, আমরা একটু ভাবি এটা গৌতমদা নিয়ে। খুব খুশিও হবে বা এই এই গৌতমদার সঙ্গে যে ব্যাপার। ডাক্তারগুলো আছে তাদের সঙ্গে পারলে আমরা যোগাযোগ করতে পারি গিয়ে এক দুজনের সঙ্গে। হ্যাঁ, সেটা হুম তো অবশ্যই। হুম হুম গৌতমদাকে কিন্তু গৌতমদার ওই যে বাড়িতে যে চিকিৎসক আসতো, সে যে আসা আপাতত বন্ধ রেখেছে, তার অল্টারনেটটা হলো গৌতমদার চিকিৎসা। হুম আজকে হুম যদি অ্যাক্সিডেন্টলি, আমি এখনো পর্যন্ত আমি এটা আমি মানে ভাবি, গৌতম যদি আজকে যদি কিছু হয়ে যায় না, কিন্তু ওই ঘরটা আমরা পরে পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। হুম, এখনো সেটা গুছিয়ে তোলা হয়নি। ঠিকই বলেছেন। হতেই পারে ওনার বয়সও হয়েছে, শরীরটাও খুব খারাপ, আর শ্বাসকষ্ট করছি। হুম, আপনি এবার যেরকম আমরা বললেন যে যদি, ফাইনাল সেটেলমেন্ট গুলো বাকি আছে, কিন্তু বলছিলেন এটা নিয়ে তো পরে আলোচনা হলো না আর। হ্যাঁ, আমরা যদি এইটুকুনও করি, গৌতমদা মনের স্যাটিসফ্যাকশন যে আমি তো সারাটা জীবন মানে অবিবাহিত থেকে গেলাম, বেকার থেকে গেলাম খালি এই সমস্ত কাজের জন্য, হুম যাই এই দুটো লোককে পেয়েছি যে অন্তত ডাক্তারের আমার আমার জীবনের জন্য ভালোবেসে ডাক্তার এনেছে, হুম বা ডাক্তারের একটা ব্যবস্থা করেছে। আমরা তো দেখছি, তুমি তো দেখছো, এত লোক আসে, কেউ কিন্তু গৌতমদার চিকিৎসার কথা ভাবা বা ডাক্তার একটা আনা, হুম আর হুম যাদের পয়সা আছে সে তো পকেটের পয়সা দিয়েও আনতে পারে। এই গৌতমদা ওইটা আপনার চিন্তা করতে হবে না, ও 200-300 টাকা সে আমরা বুঝে নেবো। হুম হুম হুম, তো সেটাও কিন্তু দেখছি না। সেটাই। না না, এটা খুব আগেও আমরা এটা নিয়ে কথা বলছিলাম সুতরাং এবারে। ডাক্তারের যদি লিঙ্ক পাওয়া যায়, এই যে ডাক্তার এখন তো আন্দোলন করছে ওই যে আরজি করটাকে কেন্দ্র করে, হুম হুম এই কবে জানি আরজি করে একটা ইয়ে আছে, মিটিং আছে এই 22-23 তারিখে, 21-22-23-এর মধ্যে। কালকে আমাদের এখানে একটা ইয়ে হলো, ওই প্রতিবাদী সভা করলো আমাদের বাড়ির সামনে। হ্যাঁ, এখানে অনেকে করে, এটা একটা মোড়, আই ব্লক মোড় বলে। আচ্ছা। এইখানে সব রাজনৈতিক দলেরা এখানে মিটিং মিটিং করে, পাশে একটা বিয়ে বাড়ি আছে রোডটার মধ্যে পাশেই, সেখানেও করে। হুম আর কেউ প্রকাশ্যে করলে এই পাশে চওড়া রাস্তা আছে আই ব্লকে, আমাদের বাড়ির সামনে আছে, ওই মোড়টার মধ্যে করে বিভিন্ন রাজনৈতিক দল। হুম হুম কালকে ওরা করেছিল। হ্যাঁ, একটা ডাক্তারের লিঙ্ক বার করতে হবে যে নাকি উম, মোটামুটি আস্তে আস্তে আরো 2-4টা ডাক্তার আনতে পারবে। হুম হুম আর যেহেতু তুমি উকিলের কথাটা বললে, আমার এটা আবার মনে পড়লো যে ডাক্তারটা পেলে পরে আমাদেরও একটা ভালো জায়গা তৈরি হলো, আবার গৌতমদার দিকটাও দেখা হলো। এইটাও একটা মাইন্ডের ব্যাপার। ধরো গৌতমদার জন্য কেউ করছে না, গৌতমদার কথায় তো এটা উঠে আসছে, তো গৌতমদা ভদ্রলোক, মানে অভিযোগ করে না, কিন্তু গৌতমদা কিন্তু বলে যে ডাক্তারটা তো আর আসছে না, কি যে করি। এই যে কথাটা, এত লোক আসে কিন্তু গৌতমদার জন্য ডাক্তার চিকিৎসার কোনো ব্যবস্থা হচ্ছে না সেরকম ভাবে। না, এটা ঠিকই বলেছেন, এটা আমাদের ভাবা উচিত, ঠিক। হ্যাঁ, অবশ্যই তো, সেই জন্য আমি এটা বলছি আর কি। এটা হবে, আশা মনে হয় হয়ে যাবে, রবিকে টবিকে সবাই আসুক। হ্যাঁ, 20 তারিখ। পরে এটা আমি মনে রাখবো, আপনি মনে রাখবেন টপিকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমিও যদি দেখি যে দু একটা ডাক্তার ফাক্তারের সঙ্গে যোগাযোগ হয়, আমি উপস্থিত করাবার চেষ্টা করব। ডাক্তার আছে অ্যাকচুয়াল, সেটা হচ্ছে যে এপিডিআর তো একটা অন্য ফর্মে চলে, তো ওখানে তো ডাক্তার আছে, উকিল আছে। ওই যে আলতাফের সাথে তোমার পরিচয় হলো যে, হুম হুম এইবার আলতাফকে আমি একটু হিন্ট দিয়েছি যে তুমি কিছু লোক এখানে পাঠাও আস্তে আস্তে, তারা জানে। এবার ওদের একটা মানে একটা ধারা আছে আলাদা, সবটা মিলছে না। ওরা এই মানে মানুষ এরকম ভাবে সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক সেটা ওরা চায়, অধিকার। কিন্তু ওরা ওই রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের একটা ক্ষেত্র, তুমি তো জানোই না। হুম হুম হুম, বুঝতে পেরেছি।
সেইটা আমরা যে এই মানে আলাপ আলোচনা শান্তিপূর্ণ উপায়, সেইটা আবার কন্ট্রাডিকশন করে, হয় দ্বন্দ্ব সৃষ্টি হয়। এইবার কেউ যদি বুঝে আসে, কারণ আমি এই যেটা করি, কিন্তু আমি ব্যাপারটা জানি, বুঝেছি ব্যাপার সিস্টেমটা, তাই আমি এটা সক্রিয়ভাবে কাজ করছি। এখন তো ওইখানে যত না সক্রিয়, তার থেকে বেশি সক্রিয় এটাই এসে হচ্ছে আর কি। হ্যাঁ দেখুন, এটার তো আরো মৌলিক ব্যাখ্যা দরকার না, যে মানুষ, সমস্ত স্তরের মানুষ কেন অ্যাকসেপ্ট করছে না কমিউনিজমকে, তাই না? এটা তো ওদের ভাবা উচিত, তাই না? একটা পরিবারে আমি যদি শুধু শ্রমিক শ্রমিক নিয়ে থাকি, এটাও আমাদের ঠিক না। আমাদের বলা উচিত যে সমস্ত মানুষের যে সুখ সুবিধা সুরক্ষাটা ব্যবস্থাটা হবে, এটাও খুলে বলা উচিত, তাই না? কারণ অনেক না অনেক না অনেক 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 আছে দেখুন, শ্রমিকের ব্যাপারটা সে বোঝে না, সে তার হয়তো অন্য কোনো কাজ, অন্য কোনো পেশা, অন্য কোনো তার লাইফস্টাইল, অন্য কোনো ভাব, তাকে সেইভাবে তাকে বলতে হবে যে আপনিও এই বেনিফিটটা পাবেন, আপনিও এই ব্যবস্থার অংশ। কোনো আন্দোলন করতে হবে না, আপনি শুধু সমর্থন করুন, আমাদের এটা শেয়ার করুন, প্রচার করুন, বলুন, এতেই হবে। সেটাই তো। হ্যাঁ, তো এটা তো এই যে টিচারদের আন্দোলনের জন্য তো এপিডিআরের ডাকে সবাই চলো, এবার তার মধ্যে বেকার ছেলেরাও আছে, কলেজের স্টুডেন্টরাও আছে, স্কুলের স্টুডেন্টরাও আছে। কিন্তু তুমি স্টুডেন্টের সুরক্ষা কি হতে পারে, তার যে সমস্যা আছে, সেইটার ডাকে তুমি কতটা সাড়া দিচ্ছ সংগঠনগত হবে, এবং যাদের জন্য তাদের ডাকছো, যেতে বলছো, মানে অর্থাৎ স্কুলের টিচারদের। একটা উদাহরণ, সেই টিচাররা কি স্টুডেন্টদের এই এত দাবি দেওয়া সমস্যা তার জন্য কথা বলে মুখ খোলে? এই প্রশ্নটা তো অবশ্যই আসে। মানে তুমি অন্যভাবে যদি ভাবো, ধরো এই আমার স্বপন, স্বপন তো বেকারে পড়ে আছে, যথেষ্ট মানে কষ্টে আছে। এইবার স্বপনকে যদি বারবার বলে, একদিন দুদিন যেতে পারে। প্রথম কথা হচ্ছে, ও যে যাবে 50টা টাকা ওর পকেটে নেই, ও 50 টাকা হলো ভালো করে বাজার হয়। আমি একটা উদাহরণ হিসেবে না না, বলছি। একদম একদম ঠিক কথা বলেছেন, ঠিক। এবার স্বপনের সমস্যার জন্য চিন্তা করবো না টিচাররা, কিন্তু স্বপনকে টিচাররা ডাকছে, মানে ভাইয়া মিডিয়া, ধরো যে কোনো সংগঠন, হ্যাঁ, এই স্বপন বাবু চলুন, এই স্বপন চলো। তাহলে তুমি স্বপনের কথা, তো এরকম লক্ষ লক্ষ স্বপন আছে, তার সমস্যা আছে। মানে বরং উল্টো যদি ভাবা যায় সিরিয়াসলি, যেটা আমরা বলি আর কি, যে 100% সমস্যা লোকের জন্য ব্যবস্থা, তো টিচার তার মধ্যে কত পার্সেন্ট? 100% মানুষের, বেকার মানুষের সমস্যার সমাধান, তার মধ্যে টিচারের পার্সেন্টেজ কতটুকু থাকে? তাহলে তুমি ধরো 100, আমাদের দেশে 100টা লোকের পিছনেও একটা টিচার নেই, আরো বেশি, 1%ও না টিচাররা। অথচ তার জন্য যেতে হবে বাকি 99 লোককে সমর্থন দিতে হবে। হ্যাঁ, তাই তো। একটা উদাহরণ বোঝার জন্য আমি বললাম, সেটা টিচার হতে পারে, সেটা ডাক্তার হতে পারে, এই যে ডাক্তার আন্দোলন। হ্যাঁ, যে কোনো মিটিং মিছিলে, আন্দোলনে বা প্রতিবাদী সভাতে, তাই না? হ্যাঁ, সেটা আমরা এখন অনলাইন সিস্টেম আছে, এটা আমরা প্রচার করে দিই, সেখান থেকে যারা যারা আসতে চাইছে, যাদের সামর্থ্য আছে তারা আসবে, বাকিরা আসার দরকার নেই তো ঝামেলা করে, তাই না? অর্থ খরচ করে বা সময় নষ্ট করে, অন্য কোনো কাজ নষ্ট করে। না না, আমি আসার কথা শুধু বলছি না, আরে হ্যাঁ মানসিক সমর্থন থাকতে পারে, হ্যাঁ অর্থনৈতিক হ্যাঁ হ্যাঁ সমর্থন থাকতে পারে। আমি আমি পোস্টার মেরে দিতে পারি আমার অঞ্চলে, এই একটা হ্যাঁ শক্তি তৈরি হতে পারে। হ্যাঁ, আমি তো বললামই যে এটা অনেকে অনলাইনে শেয়ার করতে পারে, অনলাইনে আলোচনা করতে পারে, তাই না? অনলাইনে আলোচনা করতে পারে। বা যেখানে যাচ্ছে সারাদিন, সেখানে দুই দুই একটা লোকের সাথে কথা বলতে পারে, ব্যাস, এই তো। সেটাই, সেটাই। ঠিক। এটাই তো হওয়া দরকার, না তো হবে না। না না, সেটাই। আমি সেটাই তো বলছি যে সর্বস্তরের মানুষ নিজে বুঝে নিক যে তার কি প্রয়োজন, তার কি সমস্যা আছে, সেটা মিটবে কিভাবে। সে এখানে, আমাদের এখানে এটা বুঝুক, বোঝার পরে সে প্রশ্ন করুক যে এই সিস্টেমটা এলে পরে তার সমস্যা মিটবে কিনা, তার কাছে অধিকার থাকবে কিনা সর্বদা। হ্যাঁ, যাচাই করে দেখে নিক। সেইটাই, এটা কোনো ব্যক্তির নয়, কোনো সংগঠনের বিষয় নয় এটা। আমরা তো বলছি যে সমস্ত রাজনৈতিক দল ভবিষ্যতে এক হয়ে যাবে যখন দেখবে এটা বড় শক্তি উঠে আসছে, যারা সামগ্রিকভাবে সমাধানের কথা বলছে, তাই না? তা আলাদা করে দলের মানে কি আছে? একটা রাজনৈতিক ব্যবস্থা, একটা রাজনৈতিক দল হয়ে যাবে, হতেই পারে ভবিষ্যতে, তাই না? অ্যাকচুয়ালি কনসেপ্টটা তো তাই আছে। হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে ব্যবস্থা থাকবে, সেখানে সেখানে উপযুক্ত লোক, মানে এই কনসেপ্টের পরিপক্ক যার লোক, তারাই একমাত্র সেই এইগুলো পরিচালনার দায়িত্ব থাকবে। হ্যাঁ, আর তো দল থাকার প্রয়োজন নেই। আলাদা দলের প্রয়োজন নেই কেন? আপনি তো, প্রত্যেকটা মানুষই রাজনৈতিক দলের সদস্য, সে সেখানে প্রশ্ন করুক না, ভাই কোনো অসুবিধা হচ্ছে কিনা, এই রাজনৈতিক ব্যবস্থাটার কোথায় অসঙ্গতি আছে, সে নিজে প্রশ্ন করুক। আলাদা দল খোলার দরকার নেই তো, দল তো রয়েছে, তাই না? দল তো অধিকার দিয়ে দিয়েছে।
আমাদের এখানে এত দল কেন? যেহেতু ক্রাইসিস তৈরি করে রাখা আছে। 100টা বেকার যুবক, কিন্তু চাকরি সংস্থানের ব্যবস্থা করে রাখা আছে 10% কি 20%। তো বাকি ছেলেগুলো বেকার থাকছে। এইবার এই হ্যাঁ বেকার ছেলেগুলো কোন দলে যাবে? হ্যাঁ, কারণ কি সমস্যা শুধু ওইটা নয় যে তারা চাইলেও তো পারবে না, কারণ এখনকার মুদ্রা কেন্দ্রিক ব্যবস্থায় তো মুদ্রা ছাড়া কোনো কাজ হয় না। আপনি করাবেনই বা কি করে চাইলেও? সমস্যা অনেক দিকে আটকে আছে না, হ্যাঁ, মুদ্রা, হ্যাঁ ঠিকই, মুদ্রা তাই ব্যবস্থা না? কিন্তু আপনি আরো আরো মানুষ তো চাইছে ভালো কিছু, তারা কি চাইছে না চাকরি দিতে? কিন্তু চাকরি দিতে পারছে না কারণ অনেক হিসাব নিকেশ গোলমাল হয়ে যাবে তখন সরকারের। এই সবাইকে যদি চাকরি দিয়ে দেয়, একটা হিসাব নিকেশের গোলমাল, অর্থনৈতিক ব্যবস্থার গোলমাল হয়ে যাবে দলের মধ্যে। এগুলো তারা সামাল দিতে পারছে না, অনেক বিষয় আছে। তো শুধু একটা দিকে সমস্যা নেই, এই আর কি, মানে ব্যবস্থাটা এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে রয়েছে যে চাইলেও করা যাবে না সেখানে। তাহলে একটা সামগ্রিক সিস্টেমটারই এটা বদল দরকার হবে, হ্যাঁ, কারণ একটা সমস্যা একটা সমস্যার সঙ্গে কানেক্টেড না, একটা মানুষ সেটাই আরেকটা তো। মানুষের সঙ্গে কানেক্টেড। টিচারকে যেমন ডাক্তারদের বা চিকিৎসা ব্যবস্থার, মানে আমি যদি ওইটা ধরি পেশা, শিক্ষকতা মানে শিক্ষা জগতের পেশার সাথে যারা জড়িত তাদের সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য ব্যবস্থায় যারা জড়িত তাদের এগিয়ে আসতে হবে, ওদের পাশে দাঁড়াতে হবে, তেমনি স্বাস্থ্য ব্যবস্থায় ডাক্তার থেকে নার্স থেকে স্বাস্থ্যকর্মী যে সমস্যা তার সমাধানের জন্য টিচারদের থাকতে হবে। বেকারদেরও থাকতে হবে, বেকারদের ক্ষেত্রে ওদেরও থাকতে হবে। যারা কর্মসংস্থানের দাবি করছে যে সকলের জন্য কাজ, সব তারা তারা বেকারদের জন্য তাদেরও থাকতে হবে, ডাক্তারদের থাকতে হবে, শিক্ষকদের থাকতে হবে। তা না হলে পরে হবে না। এই যে 100% বলতে গেলে তো তখন শিক্ষক, ডাক্তার, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক সব চলে আসছে তো। হ্যাঁ, আমি তো বলছি যে সর্বস্তরের ব্যাখ্যাটাই হোক। হ্যাঁ, সর্বস্তরের হ্যাঁ, ব্যাখ্যা। সেটাই। ঠিক আছে, এখন এই অবধি থাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ওকে।